আমরা এখন চলেছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। প্রচুর ঠান্ডা এখানে। এই হচ্ছে মেন কালীবাড়ি, হচ্ছে শিব মন্দির। আর এই পাশের পেছনে এই জায়গাটায় দুর্গা পুজো হচ্ছে। এই বাসটা আমাদের এখন এই মানালি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়েছে। এই কটেজটার এই নিচের দিকের ঘরটাতে আমরা রয়েছি। এই পর্দা সরালে এই জায়গাটাকে আমাকে দেখা যায়। এই জায়গাটায় না এসে থাকতে পারলাম না। কি লাগছে জায়গাটা, দুর্দান্ত। এই হচ্ছে মানালি ম্যাল। দেখুন কি জমজমাট। এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্ট বলে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। আমরা এখন চলেছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। প্রচুর ঠান্ডা এখানে। কালীবাড়ি একদম আমাদের হোটেলের থেকে এই জাস্ট ওপরেই, আর এপাশেই ম্যাল রোড। একদিকে কি এই হোটেলটা আমরা ঠিক মানে লাকে একটা ভালো জায়গায় পেয়ে গিয়েছি। কালকে অনেক রাত হয়ে গিয়েছিল বলে ভিডিও করা হয়নি, আপনাদেরকে জানিয়ে দিই। আমরা কালকে হোটেলে ঢুকে সিমলা থেকে মানালি আমরা বাস বুক করেছি, ঠিক আছে। প্রান্তিকাই করেছে ভলভো বাস। 7-8 ঘন্টার একটা জার্নি, মাঝখানে 9 ঘন্টার মতন একটা জার্নি। মাঝখানে বেশ কিছু জায়গায় হল্ট দেবে। তো কাজেই আমরা দুপুরে যা খাবো শুধুই ড্রাই ফ্রুট খাবো, তো সেগুলো আমরা প্যাক করে নিয়েছি। আমরা এখন এসে গেছি প্রসিদ্ধ সিমলা কালীবাড়ি মন্দিরের সামনে। বাহ, এখানে বাংলায় লেখা সিমলা কালীবাড়ি, হিন্দির পর বাংলায়। সিমলা কালীবাড়ি স্থাপিত 1823। মানে এখানে যে বাঙালিদের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে সেটা বোঝা যায়। এইখানে আপনারা জুতোটা খুলবেন এই জায়গাটায়। এপাশেও রাখতে পারেন, এপাশটা রাখলে সুবিধা হবে। হয়তো এরপর আমরা ভিডিও বা ফটো কিছু তুলতে পারবো না, কারণ এখানে প্রহিবিটেড। তো আমরা এখন রেকর্ডিংটা স্টপ রাখবো হয়তো কিছুক্ষণের জন্য। এই হচ্ছে মেন কালীবাড়ি, হচ্ছে শিব মন্দির। আর এই পাশের পেছনে এই জায়গাটায় দুর্গা পুজো হচ্ছে। এই যে এই দরজাটা দেখছেন, এই দরজাটা দিয়ে ঢুকে ওপরে এখানে দুর্গা পুজো হচ্ছে। সিমলা কালীবাড়িতে এসে দুর্গা পুজো দেখা এক পরম সৌভাগ্যের ব্যাপার। আমাদের বাঙালিদের কাছে এটা একটা অন্যতম পাওনা। সিমলা কালীবাড়ির ওপরের এই জায়গাটা, এখান থেকে পুরো সিমলা শহর ভালোভাবে দেখা যায়। আপনারা কি জানেন সিমলা শহরের নাম এই সিমলা কালীবাড়ির মা কালীর বিগ্রহ শ্যামলা দেবীর নাম থেকে এসেছে। পরে শ্যামলা কথাটি অপভ্রংশে সিমলায় পরিণত হয়। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। এই রকম আরও অনেক ইনফরমেশন ও অ্যাডভেঞ্চার নিয়ে আমি সৌম্যব্রত শুরু করছি আপনাদের এসবিদেশ ব্লগস চ্যানেলে আজকের গল্প। সঙ্গে থাকবেন কিন্তু। সিমলা কালীবাড়ির একটা স্পেশালিটি হলো যে এই কালীবাড়িটায় প্রচুর বাঙালি ইনফ্লুয়েন্স রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা মানে ভাববার বিষয়, সেটা হচ্ছে এইখানে ভেতরে যে কটা মানে মা কালীর মানে রূপের যে কটা 9টা রূপের যে অয়েল পেন্টিংগুলো রয়েছে, প্রত্যেকটা অয়েল পেন্টিংয়ের নিচে বাংলায় লেখা রয়েছে দেবী তারা, দেবী কমলা, দেবী ধূমাবতী, দেবী বগলা, প্রত্যেকটি নাম। এবং পুরো আপনার এখানে ভেতরে এলে মনে হবে আপনি একটা মানে আমাদের বাংলার কোনো একটা কালী মন্দিরে এসছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে পুজোর সময় আসার একটা উপরি পাওনা আছে, সেটা হচ্ছে এখানে আপনি দুর্গা পুজো দেখতে পাবেন।
পেছন দিকে একটা দুর্গা পুজো হচ্ছে, এবং সেখানে প্রত্যেকে যারা পুজো করছে পুরোহিত তারা প্রত্যেকে বাংলা বোঝে, বাংলা বলে, কেউ কেউ হয়তো বাঙালিও। তো এটা একটা ভীষণ ভালো লাগলো এখানে এসে, সিমলায় এসে। এটা আমি কখনো ভাবতে পারিনি, কারণ আমি তো প্রথমবার এলাম, এসে দারুণ লেগেছে, দারুণ লেগেছে। সৌম্য এখন বড় সুটকেসটা টেনে নিয়ে যাচ্ছে। সৌম্য কি রকম লাগছে লাগেজ টানতে? আচ্ছা, দুর্গা দুর্গা বলে আমরা জার্নি শুরু করছি। এটা অনেকক্ষণের জার্নি, তো আমরা সেই হিসেবে ব্রেকফাস্ট করে নিয়েছি। লাঞ্চের জন্য আমরা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কারণ ব্রেকফাস্টটা খুব ভারী ব্রেকফাস্ট হয়েছিল। জলখাবার বলতে 3 পিস আলু পরাঠা উইথ চানা ডাল, 200 টাকা করে। চলে এসেছি আমরা নিউ সিমলা বাস স্ট্যান্ডে। এই পাশে আমাদের গাড়ির জায়গা, ঠিক আছে। আমাদের এখান থেকে গিয়ে দেখতে হবে আমরা এখান থেকে কোথায় বাস আছে না আছে, আমাদের সেই জন্য এখন ওয়েট করতে হবে। সময়ের আগে পৌঁছে গেছিলাম আমরা সিমলা আইএসবিটি বাস স্ট্যান্ড বা নিউ সিমলা বাস স্ট্যান্ডে। আচ্ছা, এখানে আমরা এই যে টিকিট কাউন্টার ছিল, এই টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম। টিকিট কাউন্টারে আমাদেরকে বললো আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে আমাদের বাস। তো আমাদের লিফটে করে উঠতে হবে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে আমাদের বাস ছাড়বে। আচ্ছা, আমাদের এই হচ্ছে বাসের টিকিট। এখানে আমাদের বাসের নাম্বার হচ্ছে HP25A 5099। আমাদের খুঁজতে হবে 5099-এর বাস কোথায় আছে। আমরা এখন HRTC বাসে রয়েছি। এখন আমরা সিমলা থেকে মানালি যাচ্ছি, বাস ছেড়ে দিয়েছে। আমার প্রথমবার হিমাচল ভ্রমণ। বাসে কীরকম ব্যবস্থা থাকবে তা জানতাম না, তবে সত্যি বলছি একটু লং জার্নি হলেও এই জানলার ধারে বসে ল্যান্ডস্কেপের পরিবর্তনগুলো দেখবার মতো ছিল। বলে রাখি, এই বাসটা আমাদের কুলু হয়ে মানালি নিয়ে যাবে। সময় ও দিন সংখ্যা কম থাকার জন্য আমরা মানালিতে স্টে নিয়েছিলাম, কুলুতে স্টে নিইনি। এখানে আমরা কিছুক্ষণ এখানে হল্ট নিয়েছি। এখান থেকে আমরা একটা 40 টাকার এখানকার একটা বরফি নিয়েছি। এই হচ্ছে আমাদের বাস, এই বাসে করেই আমরা এসেছি। এই হচ্ছে HRTCর বাস, ভালো বাস। আর আমরা নর্মাল টিকিট কেটেছি, এসি টিকিট কাটিনি, তার কারণ সেই রকম কোনো গরম নেই। রওনা দিলাম আবার মানালির উদ্দেশ্যে। বাম দিকে বয়ে চলেছে বিয়াস নদী, যা মানালির রোটাং পাসের বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়ে পাঞ্জাবের শতদ্রু নদীর সাথে মিশেছে। কুলু ও মানালি শহরের কৃষিকাজ এই বিয়াস নদীর ওপরেই নির্ভরশীল। আর এই হচ্ছে প্যান্ডো ড্যাম, মান্ডি জেলায় অবস্থিত ও বিয়াস নদীর ওপর নির্মিত। এই বাঁধটি বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিতে সহায়তার সাথে সাথে প্রায় 990 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই দেখুন, কথায় কথায় আমরা কুলুতে পৌঁছে গেলাম। শেষ বিকেলের আলোয় আকাশটা দেখবার মতো ছিল, তাই না? এই বাসে করে আমরা এসেছি, ঠিক আছে। এই বাসটা আমাদের এখন এই মানালি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়েছে। এবার এখান থেকে আমরা খুঁজছি গাড়ি বা অটো, কোনোটা কিছু করে আমাদের হোটেলে পৌঁছানোর। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, রাত 7:45 বাজে। এই সময় আমরা এখানে এসে পৌঁছেছি। বাসে করে এলে প্রচুর লেট হয়, 10 ঘন্টা ধরে রাখতে হবে। আমি জাস্ট এখানে খুঁজছি কোথায় আমরা ট্যাক্সি পাই, কারণ একটা অটো পেয়েছি, অটো বলেছে 300 টাকা নেবে। দেখা যাক, ট্যাক্সিটা যদি পেয়ে যাই তাহলে ট্যাক্সিতে করে চলে যাব, একই রেটে যদি হয়। আর যদি দেখি ট্যাক্সি বেশি চাইছে তখন আমরা অটোয় যাব। বুঝতেই পারছেন আমরা এখন অটোতে রয়েছি। আমরা অটোতে 300 টাকায় যাচ্ছি, কারণ এখানে যদি আমরা গাড়ি করতে যাই এখন 500-600 টাকা নিয়ে নিচ্ছে। তো আমরা ভেবে দেখলাম যে অটোতেই চলে যাই, কোনো অসুবিধা হবে না, খুব বেশি দূরে নয়। আমরা এখন বসে রয়েছি আমাদের মানালির হোমস্টেতে, ঠিক আছে। এখানে আমাদের খেতে দিয়েছে, আমরা খাবার অর্ডার করেছি। এই হচ্ছে খাবার, এখানে রয়েছে চা, আর এই হচ্ছে আলুর পরোটা, আর সঙ্গে একটা আচার। আর এইটা আজকে আমি কিনেছিলাম এখানকার একটা স্পেশাল মিষ্টি। তো
এই হচ্ছে এখন আমরা বসে খাবো। আর এই হোমস্টেটার নাম হচ্ছে শ্রীরাম কটেজ। এই কটেজটা দেখতে কিন্তু খুবই সুন্দর। নতুন সূর্য, নতুন আকাশ আর এমন একটা নতুন ঝলমলে সকালের সাথে শুরু হলো একটা নতুন দিনের গল্প। আপনারা হয়তো ভাবছেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, চারপাশে একটা একটু কনজেস্টেড গলি মতো, কিন্তু আপনারা আসল ভিউটা এবার দেখবেন। এই যে এই হচ্ছে আমাদের মানালির স্টে। এই কটেজটার এই নিচের দিকের ঘরটাতে আমরা রয়েছি। এই পাশে বসার জায়গা, মানে দারুণ দারুণ ফুল টুল দিয়ে সাজানো। ওপাশে ইজি চেয়ার, দোলনা সবই রয়েছে। এই হচ্ছে এখানটা বাগান। ভাল লাগছে? এখানেও একটা দোলনা রয়েছে। এই সৌম্য পেয়ে গেছে দোলনা। আচ্ছা, এবার আমি দেখাই আপনাদের কটেজটা যেখানে আমরা রয়েছি। এটা একটা কমন রুম, কমন ড্রয়িং রুম। এটা এই জায়গাটা আপনারা সোফায় বসে রিল্যাক্স করতে পারেন, ওপাশে বসে খেতে পারেন। এপাশে একটা টেবিল রয়েছে। এইখানে কিন্তু একটা কিচেন আছে বাই দ্য ওয়ে। এটা একটা কমন কিচেন আছে যেটা আপনি চাইলে ব্যবহার করতেই পারেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুমটা, একদম প্রথম রুমটা, ফার্স্ট রুমটা। এখানে লাগেজগুলো আমাদের একটু এরমভাবে রাখা আছে ঠিকই, কিন্তু রুমটা দেখাই। এই হচ্ছে রুম। আলোগুলো একটু জ্বালাতো। বেড সাইডের দুদিকে দুটো লাইট, উপরে আরও দুটো লাইট, একদম ঘরের মাঝখানে। আর রুমটায় কাঠ দিয়ে ফিনিশিং করা। এটা এই কারণে না, এখানে বাইরে কালকে মারাত্মক ঠান্ডা ছিল, কিন্তু আমাদের ঘরে একটুও ঠান্ডা লাগেনি। এই পর্দা সরালে এই জায়গাটা এরমভাবে দেখা যায়, ঠিক আছে? এই পর্দা সরালে এই বাগানের ভিউটা। টিভি রয়েছে, পাশে একটা আলমারি দেওয়া রয়েছে, সাজগোজের জন্য আয়না দেওয়া আছে এইখানটায়, এই বিছানাটা। আর এই হচ্ছে ওয়াশরুম। এই পাশে স্নানের জায়গাটা। এই হচ্ছে আমাদের মানালির স্টে। শুরু হয়েছে আমাদের আজকের সফর। আজকের আমাদের সফর হচ্ছে মানালি লোকাল সাইট সিন। তার মধ্যে দুটো হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল আর একটা হচ্ছে বশিষ্ঠ টেম্পল। আমরা হোটেলটা যেখানে নিয়েছি একেবারে হিড়িম্বা দেবী টেম্পলের কাছে। সেই যে এই পাশে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এই রাস্তাটা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে জায়গাটায় যেতে হয়। হিড়িম্বা, মহাবলী ভীমসেনের স্ত্রী হিড়িম্বা, রাক্ষসরাজ হিড়িম্বের একমাত্র বোন হিড়িম্বা। সেই হিড়িম্বার রাক্ষসী থেকে দেবী হয়ে ওঠার গল্পের সাক্ষী হয়ে আছে এই ধুংগ্রি বা দেওদার গাছের জঙ্গলে ঘেরা মানালির এই বনবিহার। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের ভেতরে যাওয়ার লাইন। আমাদের ওই পাশে পেছন দিক থেকে লাইনটা দিতে হবে, দিয়ে পাশ দিয়ে ঘুরে আসতে হবে। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হিড়িম্বা দেবী টেম্পলের এই লাইনে। জানেন কি, এই যে পাথরের দেওয়ালের সাথে কাঠের নিখুঁত স্থাপত্য শৈলীটি হিমাচলের ঐতিহ্যবাহী কাঠকুনি স্থাপত্য শৈলী নামে পরিচিত। হিড়িম্বা আমাদের মহাভারতের একটি চরিত্র। হিড়িম ছিল এক রাক্ষসরাজ, তার বোন ছিল হচ্ছে হিড়িম্বা। আর হিড়িম্বা এবং ভীম দুজনে একে অপরকে খুব ভালোবাসত। তো ভীম কি করেছিল, হিড়িম্বাকে একটা শর্ত দিয়েছিল যে তুমি তোমার এই রাক্ষসের স্বভাবকে যদি ছেড়ে আসতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। মানে ডেমনিক নেচারটাকে যদি তুমি ত্যাগ করো তবে আমি তোমাকে বিয়ে করব। তো হিড়িম্বা সেটাই করেছিল। বলা হয় হিড়িম্বা নাকি মানালির এই জঙ্গলেই থাকতেন, এবং এইখানে এই যে মন্দিরটি, মন্দিরের দরজা ভীষণ ছোট এবং আমাদের নিচের দিকে যেতে হয়, মানে এটা গুহা, একটা গুহা ছিল। এই গুহাটাকেই রিনোভেট করে এখানে মন্দির নির্মাণ করা হয়। আর এই মন্দিরটি তৈরি করেছেন 1553 সালে এখানকার রাজা বাহাদুর সিং। এই জায়গাটা 1553 সাল থেকে হিড়িম্বা টেম্পল নামে মানালিতে পরিচিত।
আচ্ছা, এখন সাজগোজের পর্ব চলছে। ওরে বাবা, এটা হচ্ছে পাট্টু, এই জামাটার নাম হচ্ছে পাট্টু। এই হচ্ছে হিমাচলি পোশাক, ছেলেদের হচ্ছে এই, আর মেয়েদের হচ্ছে এই। আমরা যে জামাটা পরে ছবি তুললাম ওটাকে বলে পাট্টু। এরপরে আমরা যাচ্ছি এই যে দেবী হিড়িম্বার টেম্পল, আর এই পাশে রয়েছে বীর ঘটোৎকচের টেম্পল, মানে ভীম এবং হিড়িম্বার পুত্র। হ্যাঁ, এখানটায় পাশটা বেশ স্টেডিয়াম টাইপের, এই দুদিকে স্টেডিয়ামের মতন করা রয়েছে, এপাশে ওপাশে। মাঝখানে যদি কোনো কালচারাল অনুষ্ঠান হয় তো সেটাকে এরা পালন করে বোধহয় এখানে। এটা হচ্ছে বীর ঘটোৎকচের মন্দির। বীর ঘটোৎকচ জানেন কি অর্ধমানব ও অর্ধরাক্ষসের বৈশিষ্ট্য সম্পন্ন এই পাণ্ডব পুত্রের বীর হয়ে ওঠার গল্প? দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বাসবী শক্তি নামে ব্রহ্মাস্ত্রের সমতুল্য এক অস্ত্র উপহার পেয়েছিলেন মহারথী কর্ণ। নিজের কবচকুণ্ডল দানের পরিবর্তে পাওয়া এই অস্ত্রটি তিনি অর্জুনকে বধ করার জন্য রেখে দিয়েছিলেন। ঘটোৎকচ সেই কথা জানতে পেরে নিজের প্রকাণ্ড দৈত্যের মতো দেহ নিয়ে তিনি কৌরবদের পরাস্ত করতে থাকেন। ফলে কর্ণ বাধ্য হন বাসবী শক্তি ঘটোৎকচের ওপর প্রয়োগ করতে। তারই আত্মবলিদানের জন্যই তিনি বীর ঘটোৎকচ নামে পরিচিত। এই হচ্ছে অসাধারণ ভিউ, মানে এই ভিউটা দেখার জন্য পাগল হয়েছিলাম। এইবার মনে হচ্ছে পাহাড়ে এই রাস্তায় আমরা বশিষ্ঠ টেম্পলের দিকে যাচ্ছি। প্রান্তিকার পঞ্চ পছন্দ হয়েছে, ও পঞ্চ কিনবে ফেরার পথে, ও বলেছে, তাই তো? পঞ্চ কিনবি তো? হ্যাঁ, ও একটা পঞ্চ কিনবে। আর আমার এইটা একটা পছন্দ হয়েছিল, এই যে এই এখানকার হিমাচলি ক্যাপ ভীষণভাবে আমার পছন্দ হয়েছিল, তো আমি এটা একটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে পার্কিং। এই পাশের এই একটা গ্রেট হিমালয়ান ভিউ, ওই পাশে দূরে স্নোপিক দেখা যাচ্ছে, মানে ফাটাফাটি একটা জায়গা। আর এই পাশের রাস্তাটা দিয়ে হচ্ছে বশিষ্ঠ টেম্পল। আমরা এখন চলেছি সপ্তর্ষি ঋষিদের মধ্যে একজন অন্যতম ঋষি, ঋষি বশিষ্ঠ, ওনার উদ্দেশ্যে যে মন্দিরটা এখানে রয়েছে সেই মন্দিরে। আচ্ছা, এই হচ্ছে বশিষ্ঠ টেম্পল। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে সত্যি, ইটস নট রকেট সায়েন্স। এই পাশে আপনারা জুতো রাখতে পারবেন, তার জন্য এরা 5 টাকা করে নেবে। প্রান্তিকা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে স্নোপিক দেখছে। এই হচ্ছে শিব মন্দির। এখানে শিব মন্দির থাকার একটা কারণ আছে। এই মন্দিরটার না ভাস্কর্যটা আমার অসাধারণ লাগে। এই যে কাঠের যে জিনিসটা, এই কাঠের কাজ ও তার শোভা দেখতে দেখতেই প্রবেশ করলাম বশিষ্ঠ টেম্পলে। বিগ্রহের ছবি বা ভিডিও তোলা নিষেধ বলে কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত বিগ্রহের ভিডিও নিইনি। ঋষি বশিষ্ঠ ছিলেন সেই 7 জন ঋষিদের মধ্যে একজন, যাকে সরাসরি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, এবং এই আশ্রমটি ছিল তার শিক্ষাদানের কেন্দ্র। দর্শনার্থীদের ভিড়। কোনো এক সময় নির্মিত এই প্রাচীন প্রস্তর ফলকটি এখানকার বশিষ্ঠ কুণ্ড উষ্ণ প্রস্রবণকে চিহ্নিত করে। এরকম একটি প্রাচীন ও পবিত্র স্থানে মাথা না নোয়ালে নিজের কাছেই ছোট হয়ে যাব। ঋষি বশিষ্ঠ বা বশিষ্ঠ সপ্তর্ষিদের মধ্যে একজন মহাঋষি। ওনার স্ত্রীর মৃত্যুর পর উনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং উনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সেই সময় শিব এসে ওনাকে থামায় এবং ওনার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দেয়। তারপর থেকে উনি এই জায়গাতেই বসে ধ্যান করতেন, শিবের ধ্যান করতেন। এই কারণে আমি আপনাদেরকে বললাম কেন এখানে শিব মন্দির আছে, তার একটা কারণ আছে। এই হচ্ছে বশিষ্ঠের, আমাদের ঋষি বশিষ্ঠের, মহর্ষি বশিষ্ঠের উদ্দেশ্যে তৈরি একটা মন্দির। এবং এই মন্দিরটা কিন্তু নতুন নয়, বহু প্রাচীন। আমাদের ভারতবর্ষের অন্যান্য যত প্রাচীন মন্দির আছে তার মধ্যে এইটা একটা অন্যতম।
আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই, এই জিনিসটা অনেকেরই মনে হতে পারে এটা কি। এইটা হচ্ছে মাতা যোগিনীর স্মৃতিফলক। মাতা যোগিনীর মন্দির এখান থেকে হিমালয়ের অনেক ভেতরে দুর্গম জায়গায় রয়েছে, সারাক্ষণ সেখানে বরফ থাকে, সবসময় পুরোহিতের গিয়ে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে মাতা যোগিনীর স্মৃতির উদ্দেশ্যে, মাতা যোগিনীকে উদ্দেশ্য করে এখানে এই প্রস্তর ফলকটা স্থাপন করা হয়েছে। এইখানে মাতা যোগিনীর নামে প্রত্যেক দিন পুজো দেওয়া হয়। এ হচ্ছে প্রাচীন রাম মন্দির। দেখলে অনেকটা মনে হয় তবে কেদারনাথের মন্দিরের মতন, সেই আদলে তৈরি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখানে রাম মন্দির থাকার কারণ কি, তাই তো? কথিত আছে ঋষি বশিষ্ঠ অযোধ্যার ইক্ষ্বাকু বংশের, বিশেষ করে শ্রীরামচন্দ্রের পিতা দশরথ ও পিতামহের রাজপুরোহিত ছিলেন এবং শ্রীরামচন্দ্র তার শৈশব ও শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় এই আশ্রমেই কাটিয়েছিলেন। তবে আমরা এখানে আর বেশি সময় কাটাতে পারলাম না, ফিরতে হবে বলে। हम नीचे जा सकते हैं क्या? আমরা এখন এই জায়গাটায় না এসে থাকতে পারলাম না, মানে পুরো স্বর্গরাজ্য। ও কি অসাধারণ জায়গাটা। নীল আকাশের তলায় পাথুরে উপত্যকার বুক চিরে বয়ে চলা বিয়াস নদী, দূরে গাঢ় সবুজ দেওদার আর পাইনে ঘেরা ধূসর রঙের পাহাড় আর স্নোপিক, মানে পারফেক্ট ল্যান্ডস্কেপ বলতে যা বোঝায়। অসাধারণ একটা জায়গায় আমরা এসেছি। সবচেয়ে ভালো লাগছে কি জানেন, ওই দিকের এই যে পাইন গাছগুলো। আসলে এই অচেনা জায়গাটা এতটা শান্ত ও নিরিবিলি যে এখানে এসে কিছুক্ষণ বসে সময় না কাটালে আফসোস থেকে যেত, যেটা আমরা চাইনি। শুধু বিয়াসের কুলকুল শব্দ আর নাম না জানা পাখির ডাক। ভালো হতো যদি সারাদিন এখানে বসে থাকতে পারতাম, কিন্তু বাকি জায়গাগুলো তো যেতে হবে। তাই এখন আমরা মানালি মেলে। আমাদেরকে এখন পুরোপুরি হিমাচলেই মনে হবে আপনাদের। এখানকার যে জামাগুলো কিনেছিলাম সেগুলোই পরেছি, এই কারণে আমরা যে জামাগুলো এনেছিলাম সেগুলো পরে এত গরম লাগছে যে আমরা গায়ে রাখতে পারছি না। আমরা সেগুলো গাড়িতে রেখে এসেছি। ও একটা পঞ্চ কিনেছে, ওই পঞ্চটাও পরেছে, আর আমি এইটা পরেছি। हेलो, आप ही अपने हाथों में बुनते हो ना? हाथों में बुनते ले लो कुछ तो। दिन में कितना कितना कर लेते हो ये? 10 जोड़ी। 10 जोड़ी, हाँ। मतलब 20? हाँ, बाप रे बाप। कान पट्टी ले लो, 2 का 150, 2 पीस 150। আমরা ওনার থেকে এই জিনিসটা নিয়েছি, এটা উনি হাতে বুনেছেন। ঠিক আছে, চলতে, হ্যাঁ, বাই। এই জ্যাকেটগুলো যেমন ওখানে 700 টাকা করে বলছিল, এগুলো লং কোট, এগুলো যদি আপনারা নিতে চান তো আপনারা বার্গেন করে কিন্তু এটা কিন্তু 500-600 টাকায় এসে যেতে পারে। 500 लॉन्ग कोट कहाँ पे है? ট্রাই করছেন ম্যাডাম? হ্যাঁ, এইটা তবু ঠিক আছে, ঠিকই আছে। আচ্ছা, বলে রাখি, আমরা এইখান থেকে কিন্তু এই লং কোট দেখে পছন্দ হয়েছে, আমরা সেই জন্য এখান থেকে নিয়েছি। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু রিজনেবল প্রাইসে। আচ্ছা, যেগুলো ফার দেওয়া সেগুলো ডিপেন্ড করছে কতটা ফার কতটা কি তার উপর, কিন্তু বাদ বাকি যে কটা এমনি প্লেন যেগুলো এরকম কটনের জ্যাকেট রয়েছে প্রত্যেকটা 500। আপনারা যারা সিমলা মানালিতে আসতে চাইছেন, আসার পর আপনারা দেখলেন এ বাবা ওই জ্যাকেটটা তো আনতে ভুলে গেছি, ওই সোয়েটারটা তো নেওয়া হয়নি, তারা একরকম টেনশন করবেন না, এখানে চলে আসবেন। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে প্রচুর সোয়েটার জ্যাকেট সব কিছু বিক্রি হয় এখানে ঢালাও করে। এখানে আপনি 500 থেকে 300 থেকে সব রকম সোয়েটার পাবেন। জ্যাকেট আপনার 500 থেকে শুরু হয়ে 900, 1000, 1200, তার মধ্যে ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবেন, যেগুলো মানে ট্যাগ লাগিয়ে বড় বড় দোকানে বিক্রি করা হয় সেই লেভেলের জ্যাকেট আপনারা এখানে পেয়ে যাবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের এক্সপ্লোর করাটা দরকার। আমি এবং প্রান্তিকা আমরা দুজনেই একটা জিনিস দেখলাম, হ্যাঁ রে, কোথাকার প্রাইস সবচেয়ে বেশি রিজনেবল, এখানকার না সিমলার? এখানে মানালি। মানালির প্রাইস কিন্তু আমরা একটু রিজনেবল পেলাম বেশি সিমলার থেকেও, এটা মানে বলতে হবে, কারণ খাবারের দিক থেকেও এখানে অনেক, খাবারের দিক থেকেও এখানে অনেক রিজনেবল প্রাইস। কিছুই অনেক কম টাকায় পাওয়া যায়। সত্যি তাই, আমরা ভেবেছিলাম মানালি অনেক বেশি এক্সপেন্সিভ হবে আমাদের কাছে, কিন্তু মানালি কিন্তু একটু লেস এক্সপেন্সিভ। এবার আমরা এখানে এই রয়েছে হচ্ছে মনাস্ট্রি, এই মনাস্ট্রিকে আমরা এখন ঢুকবো, দেখা যাক। মনাস্ট্রিটা বাহ খুব সুন্দর দেখতে, বাহ খুব সুন্দরভাবে সাজানো জায়গাটাকে। আর আমার এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখলেই আমার ভীষণ ভালো লাগে। এই পাশে বসার বেঞ্চ রয়েছে, এই পাশে আপনি চাইলে রেস্ট নিতে পারেন বসে, চারপাশটা খুব সুন্দর বাগান দিয়ে সাজানো।
এই পাশটা একটা থাকার জায়গা বা এই ধরনের কিছু বোধহয় রয়েছে এইখানটা। উফ, কি লাগছে জায়গাটা, দুর্দান্ত। এই পাশ দিয়ে আপনারা ঢুকছেন, ঢুকে এই দিকটায় আপনাদের জুতো রাখতে হবে। এই হচ্ছে মনাস্ট্রির কারুকাজ। প্রেয়ার হুইল আছে এখানে প্রচুর। আচ্ছা, আপনারা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে আসবেন এখানে কিন্তু 20 টাকা দিয়ে আপনারা সেটা অনায়াসে করতে পারেন। এই যে এই পাশে এইগুলোকে দেখুন, এগুলোকে বলে থাঙ্কা পেন্টিং। এবং এই প্রত্যেকটা থাঙ্কা পেন্টিংয়ে একটা না একটা করে কোনো গল্প থাকে। এই পাশে পুরো দেওয়ালগুলো জুড়ে এখানে থাঙ্কা পেন্টিং রয়েছে, যেখানে বুদ্ধদেবের পুরো কর্মজীবনীটা এখানে রয়েছে। হিমালয়ান নীলমাপা বুদ্ধিস্ট মনাস্ট্রি বা মানালি মনাস্ট্রি বলে পরিচিত ও 1960 সালে নির্মিত এই মনাস্ট্রিটির বিশেষত্ব হল প্রায় 16 ফুট উচ্চতা সম্পন্ন এই সোনালী বুদ্ধ মূর্তিটি। আচ্ছা, এপাশ দিয়ে উপরে ওঠার রাস্তা আছে মনাস্ট্রিতে। মনাস্ট্রিটার দোতলাও রয়েছে, আমরা দোতলাটায় উঠবো। ওপরের এই স্থানটি নাকি মেডিটেশন রুম বলে পরিচিত। এখানে রাখা গুরু পদ্মসম্ভব বা হয়গ্রীবের মূর্তির সাথে রাখা অন্যান্য তিব্বতী দেবদেবীদের মূর্তিগুলিও নজর কাড়ে। এই স্থানটি দেখতে অনেকটা তিব্বতী বৌদ্ধ গুম্ফার মতো এবং এখানে তিব্বতী তান্ত্রিক বৌদ্ধ ধর্মের চর্চাও করা হয়। মনাস্ট্রিটি কয়েকটি রঙিন স্থাপত্য দিয়ে ঘেরা, যেগুলোতে তিব্বতী রীতির প্রভাব খুব স্পষ্টভাবে দেখা যায়। আচ্ছা, আমরা এবার যাচ্ছি বনবিহারের দিকে। এই পাশটা হচ্ছে বনবিহার। ঠিক আছে, দেখা যাক বনবিহার খোলা আছে কিনা। প্রায় ঘড়িতে বাজে 4:09। 9টা থেকে 8টা অবধি এই সময়, আর শীতকালে এটা 9টা থেকে 5টা অবধি। এন্ট্রি টিকিট 50 টাকা পার পারসন। এই হচ্ছে বনবিহার। এখানে কোথায় কি কি আছে এই একটা সাইনেজ দেওয়া, মানে একটা মানালির বুকে যাকে বলে পার্ক টাইপের। এইখানে দেখুন বোটিং হচ্ছে। এই পাশে এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে, এই পাশটা বোটিং এরিয়া। আপনারা যদি চান বোটিং করবেন আপনারা করতে পারেন। হিমাচল প্রদেশের সরকার দ্বারা পরিচালিত এই বনভূমির এপাশের বিস্তীর্ণ ঘন অংশটা যে এতটা শান্ত হবে তা ভাবিনি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অনেকেই জানেন আমার বার্ড ওয়াচিং ভালো লাগে। বড় আফসোস হচ্ছিল জানেন, কেন ভোরবেলায় এখানে এলাম না। সত্যিই ভাবিনি এই হিমাচলের পর্বত ঘেরা শহরের মধ্যেও একখণ্ড সবুজ স্বর্গ আছে। তাই এরপর যবেই মানালি আসব, সকালবেলায় বনবিহারে অবশ্যই আসব। চেষ্টা করব তখনকার পরিবেশটা ফ্রেমবন্দি করার। কথা দিলাম আপনাদের আর নিজেকেও। এই হচ্ছে মানালি ম্যাল। দেখুন কি আমি জমজমাট। তবে সন্ধে হয়ে এসছে, কিন্তু এখনো পর্যন্ত ওখানে দেখুন রোদুর রয়েছে, শেষ বিকেলের আলো। আচ্ছা, এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্ট বলে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। এইখানে বাঙালি থালি রয়েছে। যারা এখানে বাঙালি থালি ট্রাই করতে চান এখানে এসে বাঙালি থালি ট্রাই করতে পারেন। কোনটা খাবো? হ্যাঁ, কোন থালি? এখানে আপনার আছে সরু চালের ভাত, আচ্ছা, মুসুরির ডাল, আলু ভাজা, আচ্ছা, আলু পোস্ত, একটা মিক্স সবজি হবে। আচ্ছা, এটা হচ্ছে কমন থাকে সব থালিতে। ওকে, এটা ভেজ থালি। আর তারপর আপনি মাটন, চিকেন বা ফিশ যেটা নেবেন সেটা। বাহ, উনি হলেন ওনার। ঠিক আছে, আপনার নাম? মৌ চক্রবর্তী। মৌ চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? বেলুড়। বেলুড়। আচ্ছা, বেলুড় মঠের পাশেই। এই হচ্ছে আমাদের ভেজ থালি। এখানে ভাত, ডাল, সবজি রয়েছে, চচ্চড়ি, আরও সব কিছু রয়েছে এবং শেষে চাটনিও রয়েছে, তাই তো? আচ্ছা, এখন খুশি? হ্যাপি? হাত পেয়ে গেছে, আর কি চাই? চলো লেগে পড়ো। আচ্ছা, এখন আমরা বেরোলাম এই হোটেলটা থেকে। এখান থেকে আমরা খাবার দাবার প্যাক করে নিয়েছি। এই হোটেলটায় কিন্তু একটা জিনিস বলে রাখি, এই হোটেলের সব কিছু রিজনেবল প্রাইস ভীষণভাবে, এবং ভাত ফাত সব কিছুই আছে। আপনারা একদম পুরো হোমলি মানে অ্যাটমসফিয়ার পাবেন এবং খাওয়া দাওয়াটাও হোমলি পাবেন। এখানকার যে ম্যানেজার
তিনি বাঙালি, বলছিলেন যে উনি এখানে প্রায় 6 বছর ধরে এখানে এসেছেন, এসে এই জায়গায় সেটেল হয়েছেন। রাত্রের জন্য আমরা ডিনার প্যাক করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি গাড়ি খুঁজতে। গাড়ির জন্য আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের গাড়ির ড্রাইভার অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই ছিল আমাদের আজকের গল্প। খুব শিগগিরই আসছি আপনাদের জন্য আরেকটা গল্প নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। ভালো থাকবেন।